বিরতির পর আবারও ফিরে এলাম রণক্ষেত্রের আজকের এই বিশেষ পর্বে। আমি একটু সুভাষদা আপনার কাছে একটু আসছি। বিষয়টা হচ্ছে যে অতি সাম্প্রতিক সময় আমরা দেখছি একদম 2-3 দিনের মধ্যেকার ঘটনা যে ভারতের সাথে এই মুহূর্তে চীনের সম্পর্ক যথেষ্ট একটু টেনশন তৈরি করেছে বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে, বিশেষ করে মহাসাগরকে কেন্দ্র করে যে পরিস্থিতি। এবং বাংলাদেশে কিন্তু চীনের সাথেও যথেষ্ট ভালো এখন একটা সম্পর্ক, এটা কোনো প্রভাব ফেলবে না তো? এই যে কূটনীতি বিষয়টা বেশ জটিল, এবং আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গত 7 বছরে দেখিয়েছেন যে সৃজনশীল কূটনীতি কাকে বলে। ভারতের সাথে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে সৃজনশীল কূটনীতির মাধ্যমে কিন্তু তার সমুদ্র সীমা নির্ধারণ করেছেন এবং তার পক্ষেই নিয়েছেন বলতে গেলে। এবং আমাদের যে সীমান্তের যে সমস্যা, স্থল সীমান্তের, সেটাও কিন্তু সমাধান করেছেন। উনি মনে করেন, যেটা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যেয়ে বলেছেন, যে তিনি নাগরিক সমাবেশে যেটা উল্লেখ করেছেন যে আমরা পাশাপাশি হাঁটতে চাই, এবং এই দুই দেশ যদি পাশাপাশি হাঁটতে চায় তার অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধি কত দূরে হবে। কেননা একটি ব্যর্থ রাষ্ট্র আছে আমাদের থেকে 1200 কিলোমিটার দূরে, পাকিস্তান। তার কিন্তু দূরে অনেক আছে, কিন্তু তার কিছু মানে খারাপ জিনিস, যেমন আমরা প্রায় আমি টক শোতে যে কথাটি বলি যে ভারতের সাথে যে ছিটমহলের সমস্যার সমাধান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো করে ফেলেছেন, হয়তো না করেছেন, কিন্তু আমাদের যে পাকিস্তানের ছিটমহল, মানে হৃদয়ে যে পাকিস্তান, এইটা কিন্তু বাংলাদেশে এখন অনেক মানুষের মধ্যে আছে। এবং মানে খুব দুঃখজনক ঘটনা, উচ্চশিক্ষিতের মধ্যে এই বিষয়টি অনেক প্রকটভাবে আছে। আবার ভুল বোঝা হতে পারে, উচ্চশিক্ষিত যাদের মধ্যে বলছি অল্প পরিমাণ। আমরা একমত। আপনি দেখবেন আমি দেখছি ডিগ্রি প্রাপ্তদের মধ্যে সাম্প্রদায়িকতা বেশি। এই যে পাকিস্তান তন্ত্রের যে তাদের যে ভিতরে যে কাজ করে, এইটার ক্ষেত্রে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করবার কোনো প্রকার চক্রান্ত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেয় না। আফজল সাহেব, ঠিক এই জায়গাটা থেকে যে এই যে অনেকের মধ্যে একটা পাকিস্তান ভেতরে কাজ করে, এই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশের লেখক সাহিত্যিকরা তাদের যে কলমের যুদ্ধ করেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি, এই আজকের বাংলাদেশ বাংলার কৃষ্টি এই জায়গাটা তুলে নিয়ে অনেকটাই কিন্তু তারা কিন্তু অনেকটা এগিয়ে দিতে পেরেছেন। এই জায়গাটা কিন্তু তারা যথেষ্ট লড়াইটা করেছেন। না, এখানে লড়াই তো বাংলাদেশের যারা লেখক তারা অবশ্যই করেছে। সেখানে লেখক কারা দেখতে হবে, যে আমাদের দেশে সাধারণত লেখালেখি করে কারা, বুদ্ধিজীবী লেভেলটা কাদের আন্ডারে ইয়াতে আছে। সেখানে আমি বলবো যে অবশ্যই পাকিস্তান পক্ষে যারা আছে তাদের সংখ্যা খুবই কম। অতএব পাকিস্তান তারা ওই লেখার মানে কি বলে যে মেটেরিয়ালস দরকার, সেটাও তাদের মধ্যে নাই। এখানে যারা মানে আপনার বলেন যে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশি জন্মগ্রহণ করেছে এইরকম লেখক বুদ্ধিজীবী, শুধু তারা বাংলাদেশকে নিয়েই ভাবে। বাংলাদেশে তরুণ প্রজন্মের লেখকদের মধ্যে কিরকম দেখতে পাচ্ছেন? তরুণ প্রজন্মের লেখকের মধ্যে অনেক গবেষণাধর্মী লেখক আছে যারা গবেষণা করছে, অনেক বই পড়ছে, বই পড়ে তারা লেখালেখি করছে। এরকম অনেক লেখক আমাদের বাংলাদেশে আছে। এবং উঠতি বয়সের আমাদের কিছু উপন্যাসিকও অলরেডি আপনার বাজারে যাদের বই অলরেডি কাটতি অবস্থায় আছে, এরকম অনেক লেখকও আমাদের মধ্যে আছে। নাম বললে অনেকের নাম বলা যাবে, সেগুলি নাম বলতে একটু যদি আবার কেউ অখুশি হয়, নাম না বলাই ভালো। তবে আমাদের এই তরুণ লেখকরা অনেক মানে অনেকটাই মানে আগ্রহ সৃষ্টি করেছে পাঠকদের মধ্যে তাদের বই পড়ার জন্য এবং জানার জন্য। বিশেষ করে আপনার গবেষণাধর্মী অনেক লেখকও ইনশাআল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি। ইমানুল, বাংলাদেশের এই লেখনের একটা ধারা কিন্তু যে মানে বিশেষ করে যাদের ভেতরে যে পাকিস্তান ব্যাপারটা রয়েছে, মানে লেখক গোষ্ঠীর মধ্যে তারাও খুব সংখ্যা লঘু। যে বিষয়টা হচ্ছে দুটো দিক আছে, সেটা হচ্ছে ওই বললাম যে দুটো তো সমস্যা। একটা হচ্ছে যে উন্নয়ন কোনটা দিকে, একটা আর্থিক উন্নয়ন সামাজিক বিকাশের ধারা, আর একটা হচ্ছে তাকে তারা পিছিয়ে তুলতে চায়। বাংলাদেশ বেশ কিছুদিন ধরে কতগুলোর দিকে এগিয়েছে, একটা নারী শিক্ষায় একটা বিপুল উন্নতি ঘটেছে, শিশু মৃত্যুর হার ওরা কমিয়েছে, সেটা লাস্ট 8-10 এটা শুরু হয়েছে। কিন্তু মানে ওদের প্রতিটা সরকারের দিকে তো মূল্যায়ন যদি করেন দেখবেন কিছু না কিছু এগিয়েছে। ধরুন এরশাদ, যত গালি দিন, এরশাদের আমলে একটা পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। জিয়াউর রহমানের আমলে হচ্ছে খাল কেটেছেন। বঙ্গবন্ধু আমাদের পৃথিবীতেই বাঙালি জাতিকে 1000 বছর এগিয়ে দিয়েছেন, যে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ধর্মনিরপেক্ষতা, যে আমার দেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ। এই যে একটা ধর্মনিরপেক্ষতার ধারণা, অর্থাৎ এবং তার জন্ম তো মুসলিম লীগের বিরুদ্ধে লড়াই করে। প্রথম আওয়ামী মুসলিম লীগ,
মুসলিম লীগ করেছেন, পরে আওয়ামী লীগ মুসলিম লীগ, তার থেকে বাদ দিয়ে একেবারেই হচ্ছে যে আওয়ামী লীগ মুসলিম ব্যাপারটাই থাকলো না, যে হিন্দু মুসলিমের, খ্রিস্টান বৌদ্ধ সবার চাকমা, তার মিলিত বাংলাদেশ, সেগুলো জায়গায়। তো কিছু মানুষের মধ্যে থেকেছে, এই গোটা পৃথিবী জুড়েই দেখবেন আপনি সব দেশেতে নতুন করে নাৎসিবাদ, এই যে ব্রেক্সিট হলো, তা পুরো নাজি, নিও নাজিবাদ, যে আমি থাকবো না। আপনার জার্মানিতে নতুন করে স্কিন হেডরা বাড়ছেন, আমেরিকাতে প্রকাশ্যে কৃষ্ণাঙ্গ বলে খুন করে দিচ্ছে, টেবিলে বসতে দিচ্ছে না, খাবার নিতে অস্বীকার করছে। ডোনাল্ড ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন, ওর তো গ্রেপ্তার করা ফেলা উচিত, আর একটা নতুন হিটলার। গোটা পৃথিবী জুড়ে এটা বাড়ছে, সুতরাং সেটার থেকে বাংলাদেশ খুব ব্যতিক্রম থাকার কথা না। কিন্তু ওখানকার প্রধান যে লেখকরা, তাদের মধ্যে আপনি এটা পাবেন না যে কেউ একজনও যে প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে বলতে পারবে, এরকম নেই, মানে হিম্মত নেই কারো এটা বলা। এই হিম্মতটা বাংলাদেশে দাঁড়িয়ে কেউ নেই যে আমি এটা বলতে পারবো যে পাকিস্তান করে দাও। আর একটা কথা মনে রাখতে খুব মজার ব্যাপার হচ্ছে যে এটা তো এই যে ইসরায়েলকে যে চোখে আমরা দেখি, আবার ইসরায়েলের মধ্যেও তো আরেকটা ইসরায়েল আছে যারা এটার বিরুদ্ধে, সেগুলো আমাদের সামনে আসে না। সন্ত্রাস যেমন করছে, ওই যে মাসুদ আজহারের নামটা আমার খুব মনে পড়ছে এই কারণে যে মাসুদ আজহার একটা স্বপ্ন দেখেছেন, যেটা আইসিসের লোকেরা দেখছে এবং আরএসএস দেখছে একই রকম, যে এরা মনে করেন হিন্দুস্তান হবে আর ও মনে করতে সব মুসলমান স্থান করে দেবে। তো ওই মাসুদ আজহারের যে ওয়েবসাইট করেছিলেন 2002 সালে, সেখানে দুজন লোকের ছবি ছিল। একজন স্তালিন, তার নাম রেখেছেন কেন, যে পৃথিবীর সবথেকে ঘৃণিত ব্যক্তি, যে নাকি 1.5 কোটি মানুষ হত্যা করেছে। আর সবথেকে প্রশংসিত ব্যক্তি ছিলেন রোনাল্ড রেগান। তখন যে উনি কি বলেছিলেন যে তালিবানরা হচ্ছে আমেরিকা যারা প্রতিষ্ঠা করেছেন সেই তাদের মতই পরিত্রাতা। তো এই এদের পিছনে তো আর্থিক বিনিয়োগটা কারা করছে আমরা দেখতে, গোটা পৃথিবী জুড়েই বিভিন্ন দেখা যাবে যে আমি বলি আইএসআই, র, সিআইএ, মোসাদ, অনেক জায়গাতে একযোগে অনেক জায়গায় কাজ করে তারা। কারণ এরা চায় যে অস্ত্র ব্যবসাটাকে চাগিয়ে রাখতে হবে। দেখবেন একদিকে যৌন ব্যবসা বাড়ছে, আমাদের শরীরী ব্যবসা খুব তীব্র বেড়ে যাচ্ছে, শিক্ষা এখন ব্যবসায় রূপান্তরিত হয়ে গেল, শিক্ষা ছিল আগে দান, স্বাস্থ্য ব্যবসা, আপনি খেয়াল করে দেখবেন স্বাস্থ্য ব্যবসা বাড়ছে। তেমনি এই অস্ত্র ব্যবসার জন্য দেখবেন এই যে কিছু কিছু ঘটনা হবে। এই যে ছেলেগুলো, যেটা আমরা দেখছি নকশাল আন্দোলন আমরা এক ধরনের দেখেছিলাম, আমরা ওখানে দেখছি এই যে নাথুরাম গডসে তো প্রচুর পড়াশোনা করেছে সে মারার জন্য, এবং তার বহু লোক বিশ্বাস করতে গান্ধীকে মারা ঠিক হয়েছে। তেমনি এরাও মনে করছে যে আমি মারতে যাচ্ছি, যে অ্যাডভেঞ্চারিজম, যে আমি হত্যা করলাম যে গুলশানকে, ওই ছেলেগুলি, তারা তো খুব গরিব ঘরের ছেলে। আগে ধারণা ছিল যে গরিব ঘরের ছেলেরা যাচ্ছে, তারা পয়সার অভাবে গিয়ে কাসব বনছে, এরা কিন্তু তা না। এরা রীতিমতো পয়সাওয়ালা ঘরের ছেলে, তারা যাচ্ছে এবং একটা নতুন অ্যাডভেঞ্চারিজম। এই যে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের বিরুদ্ধে লড়াইটা শুধু অস্ত্র দিয়ে হবে না। বলতে গিয়ে একটা মনে পড়ছে যখন ওই তিতাস একটি নদীর নাম, ঠিক তারপরে পরে ঋত্বিক ঘটকের একটা কথা ছিল যে নিরালম্ব বায়ুভূত, মানে এই যে শিখরহীন একটি প্রজন্ম তৈরি হচ্ছে। সেই সময় মানে তিনি দেখতে পেয়েছিলেন এই যে এরকম আজকে যে বিভিন্নভাবে যে হত্যা ব্যাপক, হয়তো কোথাও একটা ফান্ডিং বা এই সমস্ত ব্যাপারগুলো, কিন্তু একটা মূল্যবোধের জায়গা থেকে ঋত্বিক ঘটক মার্ক্সবাদে কি পরিমাণ পড়াশোনা। এক্স্যাক্টলি, এই জায়গা থেকে বলি এই বাংলাদেশ ষষ্ঠ যেমন বইমেলা মানে পশ্চিমবঙ্গে হচ্ছে, এই রাজ্যের যারা লেখক বা পত্রপত্রিকা, ওখানে বহু মানুষ পড়েন আমরা জানি। একটু চলচ্চিত্র বা হচ্ছে এই যে বিভিন্ন রকম এখন হয়েছে যে ছোট ছোট ছবি, দুই দেশের মধ্যে কি এটার আদান প্রদান? কেন গতবার যখন সংস্কৃতি মন্ত্রী বলেছিলেন যে এই ব্যাপারে উদ্যোগটা আরো বেশি ভাবে, যদিও সরকারের উদ্যোগের মধ্যে দিয়ে ব্যাপারটা থাকছে, আর যারা যে সমস্ত অর্গানাইজেশনস গুলো রয়েছে, সেক্ষেত্রে কি বাংলাদেশ সরকার আগামী দিনে এগিয়ে আসবে বলে মনে হচ্ছে? আমি খালি বলি আশঙ্কাটা আমি বাংলাদেশে গিয়ে দেখেছি, আমাদের এখানে তাই একটা তো সাংস্কৃতিক আগ্রাসন চলছে। এই যে ধরুন আপনি করছেন একটা খেটে খাচ্ছে, আর এখানে হচ্ছে হিংসার চাষ চলছে। তো ওখানে হয়তো হলগুলো আর ওদের ভয় হচ্ছে যে ভারত গেলে আমাদের যে বাংলা ছবি যে একটু হলে চলবে না, যেখানে আমাদের টলিউডের যে দাবি করে আমরা সমর্থন করি যে 6 মাস দেখাতে হবে। মাটির ময়না এখানে যে কয়েকবার দেখানো হয়েছে, ছবির গুণগত মান প্রত্যেকবার কিন্তু হল কিন্তু ক্র্যাশ করেছে। না, আপনার মাটির ময়না বৃত্তের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে আমি ব্যক্তিগতভাবে গর্বিত সাধনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। বাংলাদেশের যে ছবিগুলো বানায়, তানভীর মোকাম্মেল এখনো যে ছবি বানাচ্ছেন, আপনার যে ছবি যে বানাতেন মাসুদ সাহেবরা, এবং সেই জহির রায়হান থেকে শুরু হয়েছে যে উত্তরাধিকার, সেটা বহন করছেন বাংলাদেশে। এখন বাংলাদেশে কিন্তু একটা বিস্ফোরণ ঘটছে সমস্ত ক্ষেত্রে। তো এইটার ক্ষেত্রে ওরা বলবেন ভালো, যে আমি একটু বলি যে স্পর্শকাতর কিছু বিষয়ে কিন্তু স্পষ্ট করে বলেছেন, কিছু স্পর্শকাতর বিষয়ে স্পষ্ট করে কিছু কথা বলেছেন। আমি যে ভাষাগত নৈকট্যের কথা আপনি বলেছিলেন, আমাদের এই যে এখনকার বাংলা আর বাংলাদেশ, এই দু জায়গার মানুষের ভিতরে নৈকট্য কিন্তু রয়েছে। এবং
ভালো দিকও আছে, কিছু খারাপ দিক তো আছে। আমি কেন হঠাৎ করে খারাপ দিক বললাম? আপনি 3টের পরে বাংলাদেশে গুলশান বলুন, ধানমন্ডি বলুন, ঢাকা নেত্রকোনা শহর বলুন, কিশোরগঞ্জের শহরে বলুন, 3টের পরে দেখবেন হিন্দু মুসলমান নির্বিশেষে সকল বাড়িতেই হয় জলসা মুভি চলছে, না মানে বউয়ের ঝগড়া। বউয়ের ঝগড়া, এতে পরকীয়া প্রেম, বউ আপনারা এখান শাশুড়ি থেকে উৎসাহিত করছেন, বউ শাশুড়ি। বউ শাশুড়ির দ্বন্দ্ব ধরাচ্ছেন, নানা রকম এই ঘটনা চিত্রিত করা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের সমাজ জীবনে কিন্তু তার একটা প্রভাব রয়েছে। সেটা আমাদের পারে তো এখানে না না, আমি বলি সেটা আপনাদের এখনো রয়েছে এই যে ব্যাপারটা। অথচ আপনার এই অনুষ্ঠান আমাদের গুটি কয়েক এখন হয়েছে গুলশান এলাকার বেক্সিমকোর একটি কেবল লাইনের নেটওয়ার্ক হয়েছে, সেখানে 8+ এর আপনাদের কেবল আছে, কিন্তু আপনার এখানে কোনো অনুষ্ঠান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা ওখানে ভালো আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছি না। না। এই যে ব্যাপারগুলো, এইটা কিন্তু আপনাদের কিন্তু এগিয়ে আসতে হবে, আমাদের চেয়ে আপনাদের বেশি এগিয়ে আসতে হবে। এটা আমি গত 5 বছর যাবত বলে আসছি। আর এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন যে ধর্মীয় অসহিষ্ণুতা, রাজনৈতিক অসহিষ্ণুতা এবং সামাজিক অসহিষ্ণুতা, এটা কিন্তু সমগ্র বিশ্বব্যাপী যেমন আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু অন্য ধরনের। বাংলাদেশে যে তন্ত্র কায়েম করবার জন্য প্রশাসনিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছেন, ও এইটা নিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তিনি বড্ড লেনিয়েন্ট হচ্ছেন পরপর। এখন একটা প্রশাসনিক উদ্যোগ শুরু হচ্ছে, কোথাও কি মানবাধিকার প্রশ্নটা কি ঠিক থাকছে বলে আপনার মনে হচ্ছে? অনেক ক্ষেত্রে কিন্তু আইএস এর কথাটা তিনি প্রথমে অস্বীকার করেছিলেন, এখন কিছু বলছেন না। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু লেখাও এসছে, বিশেষ করে বিদেশে এরকম বাংলাদেশের লেখক তিনি বলছেন যে অনেক ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের যারা ক্যাডার তারা জড়িয়ে পড়ছে। এই রাজ্যে অনেক রকম এই ধরনের, না এইভাবে এক বাক্যে বলা খুব সাধারণভাবে বলা প্রশ্ন, এই প্রশ্নগুলো উকুঝুঁকি মারবেই। আসলে যে শাসক শ্রেণীকে ব্যবহার করতে আর ছাত্র ছাড়া যেতে চাই, এই কারণে এটা তো পুরো আর্থিক ব্যাপার, লেনদেন, খাগড়াগড়া বলেন, এটা একদম অস্ত্রের একটা ব্যবসা। এই যে ব্যবসা, তো এই ব্যবসার জন্য যে যেখানে পায় সেখানে আশ্রয় নেয় এবং ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার একটা প্রবণতা থাকে। প্রশাসনিক উদ্যোগ একেবারে দলগত হিসেবে আওয়ামী লীগ এটা বিরোধী, আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আজ থেকে 1 জুলাইয়ের 1 সপ্তাহ পরে তিনি একটা বক্তৃতা বলেছেন। উনি খুব কম কথা বলেন, একজন পণ্ডিত মানুষ, তিনি খুব কম কথা বলেন। আমরা এই দুই দেশের মধ্যে, দুই দেশ বলছি আমি, মানে পুরো শেক্সপিয়ার রবীন্দ্রনাথ মুখস্থ আছে এমন একজন ব্যক্তি হচ্ছে সৈয়দ আশরাফুল ইসলাম। আমাদের মুক্তিযুদ্ধের সময় যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন প্রথম সন্তান। তিনি একটা কথা বলেছিলেন যে জঙ্গিবাদের জও বাংলাদেশে থাকবে না। কারণে বাংলাদেশের সরকার প্রধান একেবারেই এর বিরুদ্ধে তার অবস্থান খুব স্পষ্ট এবং খুব জিরো টলারেন্স। এবং যে কারণে আপনি দেখেন এরপরে যতগুলো ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনা কিন্তু খুব শক্ততা মোকাবেলা করেছে। আপনি চিন্তা করতে পারেন কিশোরগঞ্জের সবচেয়ে বড় যে ঈদের জামাত শোলাকিয়ায়, শোলাকিয়াতে তারা কিভাবে আক্রমণ করার চক্রান্ত করেছিল। মাত্র 24 জনের একটা পুলিশ বাহিনীর, জেলা পুলিশ বাহিনী ওই এলাকার ছিল, তারা কিভাবে তা মোকাবেলা করেছে। অর্থাৎ আমাদের কিন্তু লড়াইয়ের জায়গাটা তৈরি হয়েছে, আর আমাদের লড়াইয়ের 1000 বছরের ঐতিহ্য আছে। তো যখন বাংলাদেশকে যখন দাবায় রাখবার চেষ্টা করা হয়েছিল, তখন 7ই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন না, দাবায় রাখা যাবে না। আমাদের কিন্তু দাবায় রাখা যায়নি, যে কারণে যেটা স্যার খুব স্পষ্ট করে বলেছেন, আমাদের অর্থনৈতিক অগ্রগতি, আমাদের সামাজিক অগ্রগতি, আমাদের সমৃদ্ধি প্রবৃদ্ধি এমন একটা জায়গায় যেয়ে পৌঁছেছে, সেটা কিন্তু এখন আর পাকিস্তান থাকলেই ভালো থাকতাম এই ভাবনার জগৎ থেকে কিন্তু সরে আসতে হবে। এটা একটা বাধ্যবাধকতার জায়গায় যে পাকিস্তানেই ভালো ছিলাম। আমরা যখন 70-এর দশকে 80-র দশকে আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের অনেক মুরব্বীরা কিন্তু আমার জেলা শহরে ঢাকায় বলতো, আরে বাবা পাকিস্তানি তো ভালো ছিলাম। এখন কেউ এই ব্যাপারটা কিন্তু এখন আর নাই। আর আমি একটু বলে রাখি, যেহেতু সময় সংক্ষেপ, এই যে বাংলাদেশ বইমেলায় আমি প্রতিবারই কিন্তু বইমেলায় আসি এবং কলকাতার বইমেলাও আমি আসি। বাংলাদেশের সাহিত্যের প্রতি, মানে বাংলাদেশের লেখকের সাহিত্যটা না, বাংলাদেশের লেখকের লেখার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। কেননা অনেকের নারী কিন্তু ওখানে পোতা আছে, অনেকে বরিশাল থেকে এসেছেন, ওখানে চট্টগ্রাম থেকে এসেছেন, এবং এরা কেউ সাত করে কেউ আসেননি। এবং এদের বিরুদ্ধে বর্তমান সরকার কিন্তু লড়াই করছে, যে কারণে উনি যে পরিসংখ্যানটা দিলেন, আজকের প্রশাসনের যে অবস্থান, আজকে যে শিক্ষকতার যে অবস্থান, এটা কিন্তু গত 7 বছরের অগ্রগতি।
আর আরেকটা বিষয় আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি, বাংলাদেশের কোন সরকার এর আগে, বিশেষ করে বঙ্গবন্ধুর পরে 21 বছর যে আমাদের একটা বড় রকমের গ্যাপ ছিল, তারপরে আরেকবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন 96 সালে। এর পরবর্তীতে আপনি দেখেন এই জঙ্গিবাদের চাষাবাদ করা হয়েছে এবং পিছিয়ে পড়া ধ্যান ধারণাকে মানুষের মধ্যে অনুভূতির মধ্যে যোগ করে দেওয়া হয়েছে। এবং আজকের যে সাম্প্রদায়িকতা বলি আমরা, এই সাম্প্রদায়িকতা চাষাবাদ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছে তাদেরকে জাতীয় পতাকা তুলে দিয়েছে। অতএব ভাবাদর্শের যে ব্যাপারটি, আমার সঙ্গে স্যার একমত হবেন, ভাবাদর্শের ব্যাপারে কিন্তু তারা সবচেয়ে বড় ক্ষতি করেছেন। এই ক্ষতি করার কারণে কিন্তু আমরা অনেক, এখন দেখেন আমাদের অনেক কিছু ব্যত্যয় আছে, বিচ্যুতি আছে, অনেক রকম টানাপোড়েন আছে। আমাদের একটা যখন কোনো কিছু অগ্রগতি হয়, অগ্রগতির কিন্তু তখন যে কর্মকাণ্ডগুলো চলে তার কিন্তু একটা বেদনাও আছে, গর্ভধারণের একটা যন্ত্রণা আছে না, সেই যন্ত্রণাও কিন্তু আছে। আমাদের অনেক রকম বিচ্যুতি আছে, তারপরেও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাওয়া। এই কারণে আপনি দেখেন সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুর যখন 80 বছর বয়সে লেখেন, তিনি কিন্তু বলেছিলেন যে পরিত্রাণকর্তার জন্মদিন একদিন আসবেই, এবং তিনি বলেছিলেন ওই পূর্ব দিগন্ত থেকেই। আমার অহংকার কিন্তু এটাই। আপনি যখন আমাদের জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, সেই জয়ের সাথে যখন এখানে এসে দেখি এখানকার যারা বাংলা ভাষাভাষী, আগের পশ্চিম বাংলা এখনকার বাংলা, যখন ওই ঐক্যতানে এক হয়ে যাচ্ছে, তখন আমার খুবই ভালো লাগে এবং মনে করি আমরা দুজনেই সমৃদ্ধির দিকে এগোবো। কারণ মাঝখানে যে ঘটনা, আপনি দাদরি ঘটনা বলেন, নানান রকম ঘটনা ঘটেন, এটা আমার ধারণা এই রাজ্যের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, রাজনৈতিক সংস্কৃতি যদি একটা মোহনায় যদি ঠিক থাকে, এর ভিতরে যদি কোনো রকম ব্যত্যয় না থাকে, আপনি দেখবেন এই ওখানকার একটি রাষ্ট্র বাংলাদেশ, আমাদের রাষ্ট্র বাংলাদেশ, আর এখানকার যে বাংলা, এই বাংলা দেখবেন দুটোই কিন্তু সমৃদ্ধির দিকে এগোবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে হুমায়ুন আজাদের বইয়ের যখন করতে গিয়েছিলেন পাকসাদ জমিনবাদ, নিশ্চয়ই মনে আছে, পার্লামেন্টে জামাত বিএনপি সরকার থাকা অবস্থায় দেলাওয়ার হোসেন সাইদি এই বইয়ের বিরুদ্ধে যখন বক্তব্য দিয়েছিল, বেশ লম্বা একটি বক্তব্য, তার পরের দিন কিন্তু ডক্টর হুমায়ুন আজাদ আক্রান্ত হন। কিন্তু ওসমান গনি কিন্তু তার প্রকাশক হিসেবে এক পাও পিছিয়ে যায়নি। বলছি এইটা যে কিন্তু এই যে লড়াইয়ের কথা প্রথমে যে বলছিলাম, এই লড়াই কিন্তু কোনোভাবেই কিন্তু এখন আর হালে পানি ভাবে না যারা এই সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। এখানে আমি একটা অন্য কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের সাহিত্যের, যেটা আমি বইমেলা এটা করার জন্য আমরা যেটা করি, আমাদের বইমেলা সুজিতদাও মানবেন 32,500 হয়ে গেছে। আমাদের বইমেলা ছিল একটা আলাদা আবেগের জায়গা। আমাদের যাদের ধরুন সেই অর্থে ঈশ্বর নেই, তাদের বইমেলা ছিল আমাদের কাছে যে একটা দুর্গা পুজোই বলেন আর ঈদ বলেন, যে প্রতিদিন যেতে হবে, করতে হবে, না গেলে কিনতে পারি না পারি, আমরা খুব না গেলে কিরকম আমরা আক্ষেপ হতো আর কি। আমরা চাইতাম যে অ্যাসাইনমেন্টটা খাবার কাছে কাজ করে বইমেলাতে পড়ে, বইমেলা আমাদের বাংলাদেশের বইয়ের যেটা গুণ হচ্ছে এখনো পর্যন্ত, মুক্তিযুদ্ধ ওদের প্রেরণা এবং ওদের অকারণ যৌনতা নেই। যদি হুমায়ুন আহমেদ, যার বই প্রায় 70,000 1 লাখও বিক্রি হয়েছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে একটা পারিবারিক যৌথ জীবন, যেটা উত্তম সুচিত্রা আমরা দেখি কেন, শুধু উত্তম সুচিত্রা অভিনয় দেখি না, আমরা যৌথ জীবনের স্বপ্ন দেখি, ওই আমরা বসু পরিবার দেখি, ওই যে খুনসুটি দেখি, মোহনবাগান ইস্ট বেঙ্গল, কিন্তু মেরে ফেলবো কেটে ফেলবো ব্যাপারটা নেই। সবকিছুর মধ্যে একটা অসাধারণ এই জায়গাটা। বাংলাদেশের সাহিত্যে কিন্তু যৌনতা প্রধান হয়নি। এবং আপনি ওই কথাটা বলবেন নিশ্চয়ই, আমি একটা বাক্য যোগ করি। এই যে আপনি তাকে প্রশ্ন করেছিলেন আফজাল ভাইকে, যে বাংলাদেশের যে উঠতি কিংবা নতুন লেখক, নতুন ঠিক না, যারা এখন 50-52 বছর বয়স, যাদের লেখক সত্তা তো এত সহজে হয় না। আপনি চিন্তা করতে পারেন আজ থেকে 10 বছর আগে আনিসুল হক নামে একজন কথা সাহিত্যিক আছেন, তার একটি বই মা, সে বইটি 1.5 লক্ষ বিক্রি হয়েছিল। অতএব বাংলাদেশের যে বইয়ের যে বাজারটা তৈরি হয়েছে, এবং আনিসুল হকের এই মা বই কেনার জন্য গতবার এই বাংলাদেশের আমি পশ্চিমবঙ্গ এই এখন যে এই যে শহীদুল জহির আমাকে কয়েকজন বার্তা দিলেন যে বই পাবো কোথায়, মানে নতুন লেখক, অনেক নতুন লেখক। এবং দেখবেন যে আমাদের এখানে সাহস বলতে, আমরা সাহসী বলতে কাকে বইতাম, মাতঙ্গিনী হাজরা, পিতেলেদা ওয়াদ্দেদা, বীণা দাস, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, কিংবা নকশাল আন্দোলনের ছেলে ভুল হোক ঠিক হোক, বা তাদের আমরা সাহসী বলে বলতাম। এখন সাহসী বলতে যে পোশাক খুলতে পারবে, অদ্ভুত একটা ধারণা হতো। মডেল মানে ছিল আমাদের কাছে অন্য জিনিস, এখন মডেল মানে হচ্ছে যে একেবারে একটা
যেটা ছিল আদিম তাকে আধুনিক বলে চালানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশ এই আদিমতা থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে, তার নাটকে, তার শিল্পের মধ্যে মুক্তিযুদ্ধ এখনো প্রেরণা একটা কথাই হয়েছে দেরিদার না, ওই হাফ নুডিটি, মানে অর্ধেক যৌনতা সবসময় উদ্দীপক। হ্যাঁ, যে লেখকরা বা যে সিনেমা যারা এইটাকে ব্যবহার করেন তাদের মতো মানে মানে নিম্নমেধার আর কিছু হয় না। বাংলাদেশের লেখকরা প্রথমেই অন্তত এই কাজে এগিয়ে গেছেন, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে ওই রকম অর্ধনগ্নকে অবলম্বন করে লেখার মধ্যে ওই বিষয়টা পাঠককে নাই। সুশ্রী দেওয়ার সস্তা পথ তারা নেন, নীল ছবির পথ নেননি। নীল ছবি না, আফজাল ভাই কিছু আমি আমি বলি শহীদ কাদরীকে ওই সুযোগে আমরা একটুখানি নিশ্চয়ই। শ্রদ্ধা জানাবো হ্যাঁ। যে প্রিয়তমা তোমাকে অভিবাদন, এই যে তার যে হ্যাঁ, ওই কবিতা। মৃত্যুর কারণে সেটা ঠিক আছে। আমি আবারও আপনাদের ওই আর প্লাস চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাকে বিশেষ করে এই অনুষ্ঠানে ডাকার জন্য। বেশ। তাই আমার এই অনুষ্ঠানে আসার পিছনে আরেকজন লোকের সবচেয়ে বেশি অবদান আছে, সেটা হলো আমাদের এই কমিটির আহ্বায়ক জনাব মাজারুল ইসলাম, অন্য প্রকাশের স্বত্বাধিকারী। তিনি হুমায়ুন আহমেদের বই প্রকাশ করেছেন এবং বিভিন্ন নাটক বানিয়েছেন। উনি এখন খুব বিরাট পরিচালকের সংগঠন, কাজ যে মাঝে মাঝে আলাপ হয় না, করেছেন। দেখবেন? সম্মানিত একটা ব্যক্তি, সংগঠক আপনার কিছু। সাথে পরিচয় বেশ। হলে বা আপনাদের সাথে নিঃসন্দেহে পরিচয় রইল হলে ভবিষ্যতে। তাদেরকে এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। অবশ্যই সময় আজ এই পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি আফজল হোসেন সাহেব আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ইমানুল হক, আমাদের এই বঙ্গের একজন বিশিষ্ট প্রাবন্ধিক, সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, যদিও সুভাষদার রাজনৈতিক বিশ্লেষণ থেকেই বিভিন্ন ক্ষেত্রে এবং সুভাষদার সাংস্কৃতিক সবকিছু বেরিয়ে আসে। সাংস্কৃতিক সমস্ত, এবং সুভাষদা অত্যন্তভাবে বাংলাদেশের অগ্রগতির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা হচ্ছে। আমরা আশাবাদী, তার কারণ হচ্ছে প্রথমেই যেটি বলেছিলাম আর কি মুখবন্ধে, যে দু দেশের অগ্রগতি অত্যন্ত দরকার, বিশ্ব মানবতার ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজনীয়, এটা অন্তত আমরা বিশ্বাস করি এবং সেই পথে প্রতি মুহূর্তে আমরা দেখতে দেখতে এগিয়ে যাব। যখনই যেসব প্রশ্ন আসবে সেই প্রশ্নের নিষ্পত্তি ঘটানোর জন্য অবশ্যই যুক্তি, বিতর্ক এবং বিশ্লেষণের আশ্রয় নেব। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে এই কাজটিকে আমরা করে যেতে পারি, আমরা প্রত্যেকের কাছে সেই আশীর্বাদ বা দোয়া চাইব। ধন্যবাদ আবারও এই তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন রণক্ষেত্রের আজকের এই বিশেষ পর্ব। দেখতে থাকুন আর প্লাস, সবার আগে সবার পাশে। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বার্নপুর স্টিল।